আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নাই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখা লোক, আমরা তখনই পারছি। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ঠেকাতে হয়। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। প্রিয় দর্শক, আজকের স্পেশাল রিপোর্টের শুরুতেই আপনারা যে ভিডিওটি দেখলেন, সেখানে নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান নিজের মুখেই স্বীকার করে নিলেন ওনার চেয়ে বড় মাস্তান কেউ নেই। গত 3 যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এভাবেই মাস্তানি করে নিজেকে একজন গডফাদার হিসেবে আবির্ভূত করতে সক্ষম হয়েছেন এই মাফিয়া সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জের কুখ্যাত এই সংসদ সদস্যের অপকর্মের ফেরিস্তি নিয়েই আমরা সাজিয়েছি আমাদের এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট। চলুন প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের অজানা অধ্যায়। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত ও সমালোচিত নাম শামীম ওসমান। 1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকাল ছিল জয়নাল হাজারী ও শামীম ওসমানের মতো কুখ্যাত আওয়ামী ক্যাডারদের অপশাসনের সময়কাল। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালের 1/11-এর পট পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। 2011 সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি। আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। 2014 সালের নির্বাচনের আগে থেকেই অর্থাৎ 2013 সালের অক্টোবর মাস থেকেই শামীম ওসমান খেলা হবে এই দুইটি শব্দ ঘন ঘন ব্যবহার করে বিএনপি ও জামায়াতে ইসলামকে হুঁশিয়ার করে দেন। তার এই হুঁশিয়ারি এখনো জারি আছে। চলুন দেখে নেই শামীম ওসমানের সেই ঐতিহাসিক খেলা হবে ডাক, যেই ডাক তিনি এখনো সুযোগ পেলেই দিয়ে থাকেন। আপনারা খেলতে চান, আপনারা মরণ খেলায় খেলতে চান, কি করবেন? বাংলাদেশকে ধ্বংস করবেন। আপনারা খেলবেন আমাদের সাথে? খেলতে চান? কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শামীম ওসমানের অপরাধ নিয়ে যদি আমরা প্রতিবেদন করি তাহলে অন্তত 10টি স্পেশাল রিপোর্ট করা সম্ভব হবে। সময় স্বল্পতার জন্য আমরা তার সবগুলো পাপ নিয়ে আজকে আলোচনা করতে পারবো না, তবে মোটা দাগে তার অপরাধ সাম্রাজ্যের কিছুটা চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই শামীম ওসমানের নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। শামীম ওসমান নারায়ণগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করতে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেন। প্রায় 1 যুগ আগে নারায়ণগঞ্জের মদনপুরের এক কেন্দ্রে সালাম নামের এক ব্যক্তিকে চেয়ারম্যান করতে তিনি কতটা অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিলেন তা উঠে এসেছিল সাংবাদিক শাহেদ আলমের এক লাইভ রিপোর্টিংয়ে। চলুন আমরা দেখে নেই সেই ভাইরাল ভিডিও ক্লিপটি।
কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন। ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের এই ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে, এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রে চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর PS1 জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি। প্রিয় দর্শক, দুর্নীতি আর শামীম ওসমান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১/১১ পট পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ 50 দুর্নীতিবাজের মাঝে 9 নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি। আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করে থাকেন। অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের 2 কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটিয়েছে। নারায়ণগঞ্জে পঞ্চবটির বিসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করে। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হয়। প্রিয় দর্শক, শামীম ওসমানের কোম্পানির IGW লাইসেন্স বাতিল, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। 2014 সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW লাইসেন্স বাতিল করে দেয় BTRC। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনসের কাছে BTRC বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। ওই টাকা আজ পর্যন্ত তিনি পরিশোধ করেননি। অথচ এই অপরাধে শামীম ওসমানের বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, 2014 সালের 5ই জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর MP হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 2014 সালের 15ই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। শামীম ওসমানকে এইভাবে অব্যাহতি দেওয়ার মাধ্যমে দুদক প্রমাণ করতে সক্ষম হয় তারা সরকারের নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান, যাদের কাজ হলো শামীম ওসমানের মতো গডফাদারদের মামলা থেকে অব্যাহতি দেয়া এবং বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলার জালে ফাঁসানো। প্রিয় দর্শক, আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনোটি থেকেই শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে
নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতেই তার মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার সেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়ে চড়ে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর। গ্রেপ্তারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন, আজমেরি ওসমানের টর্চার সেলে 2013 সালের 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরির নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয়। বর্তমানে ত্বকী হত্যার দায়ে জামিন নামঞ্জুর করে ভ্রমরকে কারাগারে রাখা হয়েছে। অন্যদিকে আজমেরি ওসমান এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। ত্বকী হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরি ওসমানের অনুসারীরা। প্রিয় দর্শক, শামীম ওসমান বা এই ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোষানলে পড়েন সাংবাদিকেরা, এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা। 1998 সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান। 2000 সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান। ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে প্রথম আলোয় প্রকাশিত এক রিপোর্টের কারণে 2012 সালের 18 ডিসেম্বর শামীম ওসমান মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেন, গুলি করে তোর গুষ্টি শুদ্ধ মেরে ফেলবো। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় শামীম ওসমান অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন র্যাব 11 এর কতিপয় সদস্যদের উপর। অথচ ওই ঘটনার অন্যতম কুশীলব নূর হোসেনকে আশ্রয় দেয়া বা নূর হোসেনের সাথে তার ফাঁসকৃত অডিও নিয়ে শামীম ওসমান আজ পর্যন্ত কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ নিয়ে ডয়চে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দিন এক টক শোতে শামীম ওসমানকে নিয়ে কিছুটা ট্রলও করেছিলেন। চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। আপনি আসেন, আমি আপনাকে ইন্টারভিউ করবো। শামীম ওসমান আমাকে অনেক টিয়ে করার পরে তারপর বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন ব্রাদার, আমি আসতেছি। আসার পরে এখন আমি শামীম ওসমানকে জিজ্ঞেস করছি যে অনেক একটা প্রশ্ন করে জিজ্ঞেস করছি যে নারায়ণগঞ্জে ওই নিহত নজরুল ইসলামের শ্বশুর এখানে আসার পরে আপনার কাছে কেন আসছে? বলে যে আমার কাছে আসছে বিচার দিতে। তা আমি জিজ্ঞেস করতেছি, আপনার কাছে বিচার দিতে আসবে, আপনি কে? তো বলে যে না, মানে আমার কাছে বলতে আসছে। তো ওই পর্যন্ত উনি এটা সামলাইছে। এরপরে উনার বলতেছে যে আপনি নূর হোসেনকে ডাইকে আনছিলেন। হ্যাঁ, নূর হোসেনকে আমি ডাইকে আনছিলাম। আমি বলছি যে তুমি এটা এরকম করো না, এরকম করো না। আমি বলছি যে নূর হোসেনের সাথে আপনার সম্পর্ক কি? বলে যে না, নূর হোসেনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আপনি ডাকলে আসছে কেন? আমি ডাকলে আসবে না? না শামীম ভাই, আপনি ডাকলে তো আমি যাবো না, নূর হোসেন যাই কেন? প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। গডফাদার ইমেজ ধারণ করা শামীম ওসমানের মতো একজন খুনি, দুর্নীতিবাজ ও অপরাজনীতিবিদ আমাদের দেশের নোংরা রাজনীতির এক দৃষ্টান্ত। দেশের রাজনীতিতে ভদ্রলোকেরা ফিরে আসুক, শামীম ওসমানদের মতো দুর্বৃত্তরা রাজনীতির মাঠ থেকে বিদায় নেই, এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।